आपकी আদালতে ফিল্ম স্টার থেকে মহামণ্ডলেশ্বর হয়ে ওঠা মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মাফিয়ার ফাঁদে পড়ে গেছিলেন। এখন আপনি বললেন যে দাউদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ফ্যাক্টটা কি? হার্ড ফ্যাক্ট যেটা রয়েছে সেটা আমি বলছি। আপনার বিরুদ্ধে ড্রাগ মাফিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আসে, কেনিয়াতে কেস হয়েছে, তখন মুম্বাই পুলিশ আপনার ওপর কেস করে, আপনি অভিযুক্ত ছিলেন, আপনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়, আর রেড কর্নার নোটিশ আপনাকে নিয়ে জারি হয়, আপনার ফ্ল্যাট, আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়। দেখুন, আপনি কারোর ওপর কিছু অভিযোগ আনতেই পারেন। কেউ অভিযোগ থেকে মুক্তি পেয়েছে? সীতামা মুক্তি পেয়েছে। রামায়ণে বেচাইকে তপস্যা, ওনাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, তারপরেও এক ধোপার বিবেকহীনতার জন্য আবার ওনাকে দুবার বনবাস ভোগ করতে হয়েছে। কি কারণে? দেখুন, কারণ ওনার পাশে কেউ ছিল না। এইসব অভিযোগ এই জন্য লেগেছে কারণ ওই সময় ভিকি গোস্বামীর সাথে আপনার অন্তরঙ্গ রিলেশন ছিল। না, ওটাই আমি আপনাকে বলছিলাম। 97-এ ওনার বিরুদ্ধে কেস হয়, মুম্বাই পুলিশ করে ওনার বিরুদ্ধে। হ্যাঁ, আমি এটাই জাম্বিয়ার বলছিলাম। পুলিশ কেস করেছে, সাউথ আফ্রিকার পুলিশ করেছে, ও জেল খেটেছে। এই ভিকি গোস্বামীর কেনিয়াতে, নিজের সাউথ আফ্রিকাতে বেশ কিছু শুটিং চলতো ওনার, ক্যাসিনোতে, ওর প্রাইভেট জেটে। কিন্তু 15 বছর ও দুবাইতে জেলে ছিল কোনো একটা কেসে। আর 96-এ গোটা ইন্ডাস্ট্রি ওর সাথে দেখা করতে এসেছিল। আমি দেখা করতে যাওয়ার জন্য সবার লাস্ট ছিলাম। আর ওই সময় সেক্রেটারিও চেঞ্জ হয়ে যায়। আর সেক্রেটারি চেঞ্জ হয়, ওর সাহায্যে ও আমার সঙ্গে যোগাযোগ করে। আমার কথা বলে ভালো লেগেছিল। আর আমার অনেক কোস্টার ছিলেন যারা ওখানে ঘুরে এসেছিলেন। আমি ওদের জিজ্ঞেস করি, এই ভিকি গোস্বামীটা কে, তোমরা জানো? তো সবাই খুব ওর প্রশংসাই করছিল। আমি শুধু 10 দিন দেখা করেছিলাম ওর সঙ্গে, ভিকি গোস্বামীর সঙ্গে। আর তারপর আমি বম্বে চলে আসি। আর ওর কোনো হোটেলের ওপেনিং ছিল। প্রায় অর্ধেক বলিউড ওখানে পৌঁছে গেছিল। সবাই ওখানে, সব সেলিব্রিটি, আমি ওদের নাম নেব না, সবাই ওখানে পৌঁছে গেছিল, শুধু আমি ছাড়া। কারণ আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি যেতে পারিনি। ওই রাত যেদিন ওর হোটেলের ওপেনিং ছিল, ও অ্যারেস্ট হয়ে যায় দুবাইতে। তারপর ও আমায় ভেতর থেকে ফোন করে, ওকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়। আমাকে ভেতর থেকে ফোন করে ও, আমিও প্রথমবার ফোন আসতেই কেটে দিয়েছিলাম। তারপর আবার সে বারবার ফোন করতে শুরু করে। তো আমি ওর ফোন ওঠাই, আমি বলি ইয়েস। আরও বলতে শুরু করে, দিস ইজ মাই লাস্ট কল মামস, জানি না আমি বেঁচে থাকবো নাকি মারা যাব, আমার এরা সলিটারি কনফাইনমেন্টে রেখে দিয়েছে। তো আমি বলি, তুমি আমার থেকে কি চাও? আমি তোমায় শুধু শেষ মুহূর্তের কথাটা বলতে চাই। আরও ফোনে কাঁদছিল। আমি বলি, ঠিক আছে, আমার কাছে তোমার এই জিনিসের কোনো জবাব নেই। তোমাকে হ্যাং করবে নাকি অন্য কিছু করবে, মরবে কি মরবে না, আমি বলি আমি গিয়ে আমার গুরুর সঙ্গে কথা বলছি। আমি আমার গাড়ি নিয়ে গগনগিরি মহারাজের আশ্রমে যাই। উনি রাতে একা বসেছিলেন দোলনাতে, সমাধিতে ব্যস্ত ছিলেন। আর আমি ওনাকে জিজ্ঞেস করি, কিন্তু উনি এত বড় তপস্বী যে ওনাকে কিছু বলারই দরকার নেই। আমি শুধু একটা লাইন বলি, ওর ফোন এসেছিল, আমি ওকে কি জবাব দেব? ও বাইরে আসবে, এই প্রবলেম থেকে বেরিয়ে আসবে, ওর কাছে কিছু সময় আছে। ওর কাছে 12 বছর 15 বছর কিছু সময় রয়েছে। তো এই ব্যাপারে আমি বলেছি আমি নবরাত্রি রাখবো। কেউ আসেই বলে লেটস গো টু প্রেসিডেন্ট হোটেল। তো আমার বারবার সংকল্প হচ্ছে, ভেঙে যাচ্ছে। তো গুরু উনি আমায় একবার বলেন, মামস ক্যান ইউ কাম অ্যান্ড সি মি? আমি বলি ঠিক আছে, আমি তোমায় একবার, সেই সময় আমার মা মারা গেছিলেন, মা চলে গেছে, আমি একেবারে একা হয়ে গেছিলাম। আর এই ফোনেতে তোমার কাছে অন্তত একজন তো রয়েছে ফোনেতে, তো ওর সঙ্গে দেখা তো করে আসি। জেলেতে রয়েছে, বলছে জানি না বাঁচবো নাকি মারা যাব। তো আমি গেলাম। তো আমি ওর সঙ্গে ওখানে দেখা করতে গেলাম। আর ও আমাকে কথা দিল, তুমি কোনো শেখ টেকের কাছে যাবে না, এটা আমায় কথা দাও। আমি বলি কেন? ও বলে তোমায় দেখার পর আমায় ছাড়বে না। তো আমি বলি ঠিক আছে, আমার কাছে একটাই রাস্তা খোলা আছে,
ধ্যান আর ঈশ্বর ভক্তি করা, গুরু ভক্তি করা। আর সেটা আমি 12-13 বছর ধরে ব্রহ্মচর্য ব্রত অভ্যেস করতে করতে করেছি। আর আমার 13 বছর ব্রহ্মচর্য ব্রততে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে গেছিল। এই যে 7 চক্র রয়েছে, এই 7 চক্রের ওপর দেবদেবী থাকেন। এক এক দেবদেবী আমার পরীক্ষা নিয়েছিলেন, কঠিন পরীক্ষা নিয়েছিলেন। তবে গিয়ে কুণ্ডলিনী শক্তি পায়, জাগ্রত হয়ে এখানে চলে আসে। আর এর মাঝে 2012-13-তে কুম্ভ মেলা বসেছিল ওই প্রয়াগরাজেই আমি আসি 2012-13-তে। আর ও ছাড়া পেয়ে যায় আর আমি প্রয়াগে আসি আমার তপস্যার দেখুন জন্য। মমতাজি, যে ব্যক্তির সঙ্গে আপনার 10 দিনের পরিচয়, হ্যাঁ, সে আপনাকে দুবার করে ফোন করতো, তাও আবার জেল থেকে। সে আবার ড্রাগের না না, কেসে আমি তো জেলে দেখা ছিল। করতে গেছিলাম। কে যায় এমন মানুষের সাথে দেখা করতে? না 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 না, এই জন্য, কারণ ওই ব্যক্তি মনের দিক থেকে ভালো ছিলেন। আপনি ওনাকে বুঝতে পারছেন না। ও মনের দিক থেকে খুবই ভালো ছিল। দেখুন, প্রত্যেকেরই নিজস্ব একটা ব্যাপার থাকে। যেমন আপনাকে কি বলবো, আপনি বলছেন যে আপনি তপস্যা করেছেন, আর আপনি হয়তো প্রথম তপস্বিনী হবেন যিনি দুবাইতে শেখ জায়েদ রোডে একটা ফ্ল্যাটে তপস্যা করেছেন। হ্যাঁ, আমি তো জানি তপস্যা যারা করেন ওনারা হিমালয়ের কোথাও যান, হরিদ্বারের কোনো আশ্রমে যান। না, এটাই তো মানুষের, এটাকে কি বলবেন, অজ্ঞানতা, ইগনোরেন্স। হিমালয়তে গিয়ে পরমেশ্বর প্রাপ্তি করতে হবে। আমার কাছে আমার একটাই ফ্ল্যাট, ওর মধ্যে কোনো প্রাচুর্য নেই। শুধু নিচে আমার একটা কম্বল রাখা ছিল বসার জন্য, যেমন যোগীরা থাকেন। আপনি আপনি যাই করুন, আপনি যদি ভোগী হন, তাহলে আপনি যদি হিমালয়ের কেভের সাধনা করেন, আপনার ভোগ যাবে না। এই ভুলটাই তো আমরা করে থাকি। আমরা কাপড় দেখে ইনি যোগী কি যোগী নন সেটা ঘোষণা করে দিই। দেখুন কিন্তু না, এই আপনার ঘোষণা এই যে করার, তপস্যা, এই যে আপনার কুণ্ডলী জাগ্রত হয়েছে, ভগবানের থেকে আপনি যে এত শক্তি পেলেন, এর ব্যবহার আপনি একজন ড্রাগ মাফিয়াকে বাঁচানোর জন্য করতে চেয়েছিলেন? না, আমি তো এটাই বলছিলাম, ওনাকে বাঁচানোর জন্য আমার আম, আমার সাধনা ছিল। যেমনটা আমি বললাম, আমি এক মাস অন্ন ত্যাগ করেছিলাম, 40 দিন শুধু জল পান করেছিলাম, 60 দিন, দু মাস আমি কোনো অন্ন ছাড়া ছিলাম। এতে কি হয়ে গেছিল, ওটার যে আনন্দ ছিল এই ব্যক্তি আসুক আর আমি ওকে বিয়ে করব, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। এর জন্যই তো আমি বলেছি কিন্তু 12 সে তো বছর অলরেডি ধরে বিবাহিত ছিল। হয়তো হবে হবে কিন্তু আমি আপনাকে এটা বলবো যে ব্রহ্মচর্য ব্রতের কারণে আমার ওটা নষ্ট হয়ে গেছিল, ওকে পাওয়ার যে একটা ইচ্ছা। কারণ আমি একটা ইন্টারভিউতে পড়েছি যে যখন আপনি জানলেন যে ও বিবাহিত, তখন আপনি ওকে খুবই বকেছিলেন। আর ওটা 1996 হয়েছিল, যখন ও আমায় অ্যাপ্রোচ করা শুরু করেছিল। আর তারপর আমি বুঝতে পারি ওর সঙ্গে অন্য কারোর বিয়ে হয়েছে। তো আমি ফোন করে ওকে খুব ঝাড়ি, ওর এক বিদেশিনীর সঙ্গে বিয়ে হয়েছিল, বিদেশিনীর সঙ্গে। তো আমায় ও ফোন করে, আমি বুঝতে পারি যে ও বিবাহিত। আমি ওকে খুব বকি, তুমি আমার সঙ্গে কি করতে চাইছো? ও বলে, মামস, হোয়াট হ্যাপেন? আই সেড, ইউ ডিডন্ট টেল মি ইউ গট ম্যারিড। আমি বলি, ইটস বেটার উই ব্রেক অফ রাইট নাও। বেশি গভীরে চলে গেলে প্রেম আরও বেড়ে যায়, তখন সেই জায়গা থেকে বেরিয়ে আসা আরও কঠিন হয়। আমি বলি, তুমি আমায় আগে কেন বলনি যে তুমি বিবাহিত? তো ও বলে, মামস, ও নিজেই আমায় বলে ওই মহিলার সঙ্গে ওর তেমন ভালো সম্পর্ক নেই, ও আলাদা থাকে, আলাদা ঘরেতে শোয়। তো এখন সে কোথায়? ও অন্য কারোর সঙ্গে রয়েছে। অন্য কোনো জেলে? না না না, ও অন্য কারোর সঙ্গে রয়েছে। ও তো বিদেশিনী। বিদেশিনীরা 12 বছর ধরে অপেক্ষা করবে নাকি? ও তো 1 মাসও অপেক্ষা করবে না। গেছে তো নেক্সট ডে অন্য কেউ এসে গেছে। না না, আমি ওই মহিলার কথা বলছি না। ওই হুম। শ্বেতাঙ্গকে নিয়ে আমি কি করব? এই ভিকি গোস্বামী কোথায়? ও এখন আমেরিকার জেলে আছে। আ এরকম হয়েছিল যে ও 2013-তে বেরিয়ে সোজা কেনিয়া যায়। আমার সঙ্গে ওর দেখাই হয়নি। আর তারপরে ও 2-1 বছর অন্তরালে ছিল। 1-2 বছরও অন্তরালেই ছিল। তোকে কিন্তু বাইরে আনার জন্য আপনি আর তপস্যা করেননি? না 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 না, আপনি আমার কথা শুনুন না। 2-3 বছর ধরে ও নিজে সাদাসিধে জীবন কাটায়। ওর সঙ্গেও অনেক দুর্ব্যবহার হয়েছে। আমি বেশি বলতে পারবো না। ও এলে বলতে পারবে, আসবে কি আসবে না। এখন আমি ওর কর্মকে ওর ওপরেই ছেড়ে দিচ্ছি। দেখুন, যে সোজা আসতে চায়, যেমন রাবণ সীতাকে হরণ করেছিলেন।
ওনার ভাই তো বিভীষণ ছিলেন। বিভীষণই কতবার গিয়ে বলেছে সীতামাকে ফিরিয়ে দাও, সীতামাকে ফিরিয়ে দাও। এটা কিন্তু রাবণ তো বিভীষণের কথা শোনেনি। তো জীবনেও তেমনটাই ঘটে, কে জানে কাকে কি কর্মফল ভোগ করতে হবে। তো আজ এরপর ও আবার আমেরিকায় যায়, আবার 2016 থেকে যখন আমার ওপর কেস হলো, 2016, 17, 18, 19, 20, তারপর আমি আবার তপস্যায় ফিরে যাই। এবার আমি আমার ওপর যে কেস দেওয়া হয়েছিল, আর 2017-তে আমি নরেন্দ্র মোদী আর অমিত শাহকে একটা চিঠিও লিখি, পরে আমি ওটা প্রকাশ্যে আনবো, ওটা রিলিজ করে দেব। ওনাদের আমি সোজা বলেছিলাম যে আমি তপস্যা ছাড়া আর কিছুই করিনি, আর এই অভিযোগ আপনার কমিশনার এসিপি করেছিলেন, এটা ভুল ছিল। ওটা আমি 2017-তে চিঠিতে লিখেছিলাম, সেটা আমি রিলিজ করব আপনাদের জন্য। সেখানে আমি কি লিখেছিলাম সেটাও আপনারা দেখবেন। তো আজ আপনি পাবলিককে বলে দিন না, তাতে কি লেখা ওতে ছিল? অনেক বিস্তারিতভাবে লেখা ছিল। আমি এত বছর তপস্যা করেছি, আর আমি ড্রাগসে কে যায়? টাকার জন্য কেউ কেউ ড্রাগসে জড়ায়। যে বলিউডে একদিনে গিয়ে 10 লাখ টাকা কামায়, নিজে 3-3টে অ্যাপার্টমেন্ট নষ্ট হতে দেখে, সেখানে আমি 25 বছর যাইনি, নষ্ট হয়ে যাক, যা খুশি হয়ে যাক, তা দেখতে পর্যন্ত যায়নি। সে নাকি ড্রাগসে জড়াবে? ড্রাগসে কেন জড়াবে? টাকার জন্য। আর একটা ঘরে আমি থাকি। আপনার কি এই ব্যাপারে রিগ্রেট হয় যে একটা ভুল ব্যক্তির প্রেমে পড়ে গেলেন, তার বদলে এত সমস্যায় জর্জরিত হতে হলো? কত দুঃখ সইলেন? আজ একটু একটু হচ্ছে, আজ হচ্ছে, কিন্তু আমি মনে করি এর পেছনে ভগবানেরই কোনো প্ল্যানিং রয়েছে। বিকজ 2016 থেকে 2024 অবধি আমি আরো কঠিন তপস্যা করেছি, যেটা আমি আপনাকে বলেছি। আমি এখানে 2012 অবধি, আমি তখনও অবধি সিদ্ধ অবস্থায় পৌঁছইনি। ওই 2016-তে আমার ওপর যে বিপদ এসেছিল, ওর ওপরেও সেটা এলো, তো আমার তপস্যার এই অবস্থা ছিল। তো যখন আমার ওপর কেস হয়ে গেল, আমি তখন তো পৃথিবী আকাশ এক করে দিলাম। না, আমি আপনার এই ব্যাপারটা প্রশংসা করব যে আপনি সমস্ত প্রশ্নের খোলাখুলিভাবে সোজা সবটা জবাব দিয়েছেন। আপনি কোনো কথা ঘোরানোর চেষ্টা করেননি, সমস্ত ফ্যাক্টস আপনি সবার সামনে রেখেছেন। এটা খুবই ভালো কথা। আমি পাবলিকের থেকে দু একটা প্রশ্ন নিতে চাই। আমার প্রশ্ন এটাই যে একবার লালু যাদব আপনাকে পাটনাতে ডেকেছেন, ওই শো নিয়ে খুব আলোচনা হয়েছিল, ওটার ব্যাপারে কি বলবেন আপনি? আচ্ছা, ওই সময় তো আমি জানতামই না লালুকে। দিব্যি করে বলছি, কি হয়েছিল জানেন তো? ওই সেক্রেটারি যে আমার সঙ্গে বিকির যোগাযোগ করেছিল, নতুন নতুন এসেছিল, 2 মাস হবে, আর আমি গোয়াতে ছিলাম, একটা কার্নিভাল প্রোগ্রাম চলছিল, সেটা চিফ গেস্ট হওয়ার জন্য। আর ওখানে উনি আমায় ফোন করে বলেন যে মমতা, এখান থেকে তুমি স্ট্রেট যাবে বিহার। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু কেন? আমায় বলেন ওই ওখানে একটা শো আছে, আর এরকম এরকম। আমি গণেশ হেগড়ের সঙ্গে, গণেশ হেগড়ে সেই সময় কোরিওগ্রাফার ছিলেন, আমরা 10 জন ডান্সার ছিলাম। আমার একজন ড্রেস ডিজাইনার ছিলেন, ও ছিল, মেকআপ ম্যান ছিল, হেয়ার ড্রেসার ছিল। আমরা ফ্লাইটে করে যাই আর নিচে নামি। ওই সময় বিলিভ মি, ভগবান সাক্ষী ছিলেন, বিহার কোথায় ছিল। আমরা গাড়িতে ছিলাম, যাচ্ছিলাম। আমার যে হেয়ার ড্রেসার আমাকে বলে আমি পিন নিতে ভুলে গেছি ম্যাডাম। আমি বলি এখন কি করব? তো বলে কোনো শপ যদি থাকে আমরা দাঁড়াই আর জিজ্ঞেস করি বব পিন আছে কিনা। ওই ড্রাইভার ছিল যে, আমি তাকে বলি ড্রাইভার জি 1 মিনিট দাঁড়াও, এই একটা দোকান গেল, ওটাতে দাঁড়াও। ও বলে কেন? আমি বলি আমার হেয়ার ড্রেসার বব পিন আনতে ভুলে গেছে। ও বলে না না, এখানে দাঁড়াতেই পারবো না। আমি বলি কেন দাঁড়াতে পারবে না? বলে এটা তো নকশাল এলাকা। আমি বলি নকশাল এলাকা মানে কি হয় এখানে? আমি বলি কি? আর আমার মনের মধ্যে ধক 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 হতে শুরু করে দিল। আমরা তারপর হোটেলে পৌঁছলাম। হোটেলে তো অফিসারদের লম্বা লাইন, যেন কোনো যুদ্ধেতে গেলে যেরকম হয়, এরকম AK-47 নিয়ে 100 পুলিশ ডান দিকে, 100টা পুলিশ বাঁ দিকে। আমরা গেলাম ওপরে, ওপরে আমাদের রুম পর্যন্ত চলে এলো পুরো মিলিটারি বাহিনী। আমি আমার রুমের দরজা খুললাম, যেন 5000 লোক আমার রুমের মধ্যে বসে রয়েছে। কারোর বউ, তার বাচ্চা 5000 একটু বেশি কাচ্চা। হয়ে গেল। না না, পুরো ভর্তি ছিল।
হাজার তো হবে, পুরো দেখতে পাইনি, কিন্তু যা ভিড় ছিল না, পুরো ভর্তি ছিল, সোফাতে কোনো জায়গা ছিল না, মানে প্রতিটা কোনায় মানুষ আর মানুষ, লোক আপনার কামরা ভর্তি ভর্তি ছিল। ছিল। আর তারপর 1 ঘন্টা পর ফোন এলো যে আপনার শো রেডি আছে। আমরা সবাই, গণেশ হেগড়ের আরো ডান্সার আছে, তারা এখানে পৌঁছলো। ড্রেসিং রুমে দেখছি আরো লোক, আরো 10,000 লোক ড্রেসিং রুমে, মানে যত বড় ড্রেসিং রুম তার প্রত্যেকটা কোণা একদম ভর্তি, ড্রেসিং করার জায়গা নেই। তো ডান্সার সবাই আমার চলে এলো। গণেশ হেগড়ে আমার কাছে এসে বলল, মমতাজি আমরা এখন কি করব? আমরা সবাই ট্র্যাক প্যান্ট পরেছিলাম, আর আমায় ডান্স করতে হবে লম্বা লম্বা ঘুঙ্গাট গায়ে, এই গানের ওপর ডান্স। আমি বলি এক কাজ করি, এই ট্র্যাক শুটেই উইল গো অন দ্য স্টেজ, নো বডি চেঞ্জিং, কারণ চেঞ্জিং এর কোনো জায়গা নেই। আমরা স্টেজে উঠে চটপট ব্যাক টু ব্যাক উই ডিড ওয়ান আফটার দি আদার। আর সব ডান্সার আমার রুমে বসেছিল। উই আর ওয়েটিং ফর দ্য ফ্লাইট নেক্সট ডে ইন দ্য মর্নিং, ইট ওয়াজ 7 o'clock। সব ডান্সার এরকম গোল করে আমার রুমে বসে, আমার রুমে লোক যাওয়ার রাস্তা ছিল না, সব ডান্সার আমার রুমে এইভাবে বসেছিল। ওরা ভাবছে কোথায় ফেসে গেছি আমরা। আমি আমার হাসমুখ, যিনি সেক্রেটারি ছিলেন, তাকে ফোন করি। আমি তাকে বলি, তোমাকে বিহারে কে শো করার কথা বললো? আমি বলি, ইজ মানি ইম্পর্টেন্ট? বিলিভ মি, ওই সময় আই এম রিফিউজিং ফিল্ম লেফট রাইট সেন্টার, আমার টাকা দরকারই নেই। আমি তাকে বলি, ইউ আর গিভিং ইম্পর্টেন্স টু মানি। এটা তো দেখবে যে বিহারের কি পরিস্থিতি। আমি জানতাম না বিহারের কি পরিস্থিতি ছিল। এনিওয়ে, আমরা এয়ারপোর্টে পৌঁছলাম, আমরা সব ডান্সাররা পৌঁছলাম 200 গার্ডকে সঙ্গে নিয়ে। আর আমাদের কেউ বলল, যদি আপনারা এই ফ্লাইট মিস করেন তাহলে নেক্সট ফ্লাইট শুধু 7 দিন পরে পাবেন। কিন্তু আমি তো মহাকালের মহামৃত্যুঞ্জয় মনে মনে পড়ে যাচ্ছিলাম, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম, যেন ফ্লাইট আসে আর ফ্লাইট যায়, তার ব্যবস্থা যেন হয়। ফ্লাইট এলো, আর যেই টেক অফ করলো, সব ডান্সাররা হাততালি দিতে শুরু করলো। তো কোনোভাবে বেঁচে ফিরলাম, বম্বে এসে গেলাম আমি। 10 দিন পর এই সব শুনতে পেলাম, লালু প্রসাদ, অমুক প্রসাদ, তমুক প্রসাদ। ও লালু প্রসাদও বেচারা, আমি জানতাম না কে ছিলেন। উনি অ্যানাউন্সমেন্ট করলেন, বেচারা কে মমতা কুলকার্নি, বেচারার নাম এইভাবে নিয়ে যাচ্ছেন। তো আমি তাকে রাজ্যসভার সিট দিয়ে দিচ্ছি। তো প্রেস আমার কাছে চলে আসে, মমতাজি আপনাকে লালু। আমি বলি, কে লালু প্রসাদ? না, উনি বিহারের চিফ মিনিস্টার। আমি বলি, আচ্ছা। না, উনি বলছেন আপনি রাজ্যসভাতে, ভাবুন রাজ্যসভায় যাচ্ছেন, আপনি গাড়ি পাবেন। আমি বলি, আচ্ছা। জানেন আমি কিভাবে ওখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি? আমার এসবের দরকার নেই। আমি বললাম, বলিউডের পলিটিক্সই আমি বুঝি না, তো ডাইরেক্ট পলিটিক্সে যার ব্যাপারে আমাকে তো কেউ বোঝায়নি। কে লালু প্রসাদ, কি প্রসাদ? এখন আপনার লক্ষ্য এটাই যে কখনো পলিটিক্সে যাবেন না? একদম না। বিহারে নয়, অন্য কোথাও? এখনো তো অবধি চিন্তা ভাবনা করিনি। এখন তো ব্যাস মহামণ্ডলেশ্বরের যেটা আমি পেয়েছি ওটা নিয়ে থাকবো। যদি তা না থাকে, যদি ফিরিয়ে নেয় তাহলে? দেখুন, এরকম বলার অর্থ, অর্জুনকে যদি আমরা মহামণ্ডলেশ্বর না বানাই, তাহলে কি তিনি তীর ছুড়বেন না? গিয়ে নিজের শক্তিকে দেখাও।